আমাদের সঙ্গে আছেন বাংলা, বাঙালি ও সিলেটি জাতির নিয়ে যিনি কাজ করেন বা জাতির ইতিহাস নিয়ে যিনি কাজ করেন, বলতে পারেন বাংলা, বাঙালি জাতি ও সিলেটি ভাষাভাষী বা আসামের বাঙালি জাতি নিয়ে যিনি গবেষণা বা বাঙালি জাতির ইতিহাস নিয়ে সব সময় যিনি কাজ করে যাচ্ছেন, তিনি হলেন কমরুজ্জামান চৌধুরী কমরু। তিনি আজ আমাদের সঙ্গে আছেন, কথা বলবেন বর্তমানে যে সিলেটিরা বাঙালি নয় বা সিলেটিরা তার একটা নিজস্ব ভাষা, নিজস্ব কালচার, নিজস্ব সংস্কৃতি বা বাঙালি ও সিলেটির মধ্যে যে বিভেদ সৃষ্টি হচ্ছে, সিলেটি জাতির মধ্যে দ্বিবিভক্ত করা হচ্ছে, সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবেন আজকে আমাদের স্টুডিওতে। আমি ওনাকে প্রথমত ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। খবর আমাদের ডিজিটালে। তোর সঙ্গে আমরা একটা প্রশ্ন রাখবো যে বর্তমান সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় যেটা উঠে আসছে যে সিলেটি ও বাঙালির মধ্যে যে দ্বিবিভক্ত, যে সিলেটিরা বাঙালি নয় বা বাঙালিরা সিলেটি নয়, এরকম একটা কোয়েশ্চন উঠে আসছে। সেই প্রশ্ন ওনার কাছে রাখছি, সেটা কি আদৌ ঠিক কি না, ইতিহাস কি বলে। ধন্যবাদ। দৈনিক খবর আমাদের এবং খবর আমাদের ডিজিটাল চ্যানেলের সকল কর্মকর্তার প্রতি এবং এই পত্রিকা দৈনিক খবর আমাদের এবং দৈনিক খবর ডিজিটালের শ্রোতা, অনুগামী, হিতাকাঙ্ক্ষী সকল মানুষের প্রতি। অত্যন্ত সুন্দর আজকের প্রেক্ষাপটে এই প্রশ্ন। আমরা অসম সহ একসময় অসম সহ ভারতবর্ষের একটি বৃহত্তর অংশ নিয়ে আমরা বঙ্গদেশ বলা হতো, যেটা মহারাজা ভগবত দত্ত মহাভারতের যুগে বাংলার শ্রেষ্ঠ রাজা ছিলেন এবং তিনি মহাভারতের যুদ্ধে কৌরব পক্ষে অংশগ্রহণ করেছিলেন। তখন তাকে বঙ্গরাজ বলা হতো। তার দুটি রাজধানী ছিল। একটি রাজধানী বর্তমান বাংলাদেশেরও মানচিত্রে যে শ্রীহট্ট, সেই শ্রীহট্টের লাউল পাহাড়ে, আর ওনার একটি রাজধানী ছিল বর্তমান উত্তর পূর্ব ভারতের যেটা কেন্দ্রস্থল, আসামের রাজধানী দিশপুরের বৃহত্তর অঞ্চল নিয়ে যে গুয়াহাটি শহর, তার পার্শ্ববর্তী নীলাচল পাহাড়, যেটা প্রাগ জ্যোতিষপুর প্রাচীন নাম, আজ থেকে ৩-৪ হাজার বছর থেকে যে নাম, সেই প্রাগ জ্যোতিষপুরে সেই মহারাজা ভগবত দত্তকে বাঙালি বলা হতো। উনি তো সিলেটের বাসিন্দা ছিলেন। উনি গুয়াহাটির বর্তমানে যে স্থানটা অসমীয়া স্থান, সেই স্থানের বাসিন্দা ছিলেন, কিন্তু সেই দিনও উনাকে অসমীয়া বা অন্য জাতি বলা হয়নি, উনাকে বাঙালি বলা হয়েছে। দ্বিতীয়ত, সিলেটের মাটিতে জন্মগ্রহণকারী বিশ্ববরেণ্য ব্রাহ্মণ মনীষী পণ্ডিত রঘুনাথ শিরোমণি, তার সমকক্ষ কোনো ব্রাহ্মণ পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না। 1400 শতাব্দীর মানুষ তিনি মহাপ্রভু চৈতন্যর বয়সে প্রায় 40 বছর বড় ছিলেন। উনার লেখা অনেক গ্রন্থ আছে। সেই রঘুনাথ শিরোমণিও নিজেকে সিলেটি বাঙালি বলে পরিচয় দিয়েছেন, নিজেকে শুধু সিলেটি পরিচয় দেননি। বাংলার প্রাচীন বজ্রবলী বাংলা যে ভাষা, ত্রিপুরার রাজমালা, যেটা ত্রিপুরার প্রাচীন তাদের ইতিহাস গ্রন্থ, 200-300 বছর আগের হাতের লেখা গ্রন্থ এখনো ত্রিপুরার রাজবাড়িতে বিদ্যমান আছে। ত্রিপুরার আর্কাইভসেও অনেক রেকর্ড আছে। দেখা যায় যে বাংলা অক্ষর, বজ্রবলী বাংলা, প্রাচীন বাংলা, এই প্রাচীন বাংলার ভূমিতে যখন আরব, তুর্কি, আফগান, মোগলরা
এসে বসবাস করা আরম্ভ করলেন। কিছু বাণিজ্যিক সূত্রে কিছু আরব তুর্কি আফগান মোগলরা আসলেন। মোগল যুগে ভারতবর্ষের জাতীয় ভাষা ফার্সি ভাষা হয়ে গেল। তখন সেই ফার্সি এবং বাংলার সংমিশ্রণে শ্রীহট্টের কতিপয় জ্ঞানী ব্যক্তি, কতিপয় গুণীজন সাহিত্যিক, ওরা মুসলমানি নাগরী নামে একটি ভাষা আবিষ্কার করলেন এবং সংস্কৃত থেকে কৈত্য বাংলার সাথে মিলিয়ে সংস্কার করে একটি ভাষা আবিষ্কার করলেন দেবনাগরী। এই দুটি ভাষা আবিষ্কার, আমার যা ধারণা এবং আমি যা স্টাডি করেছি, 1700 শতাব্দীর আগের কোনো কাগজে এই দুটি ভাষার কোনো স্থান পাওয়া যায়নি। 1700 শতাব্দীর শেষ দিকে দেখা গেছে দেবনাগরী। কারণ দেবনাগরীর এবং মুসলমানি নাগরীর লিপি আমার বাড়ি যে স্থানে বর্তমান ভারতবর্ষের আসাম রাজ্যের অন্তর্গত করিমগঞ্জ জেলার চাপঘাট অর্থাৎ পূর্ব শ্রীহট্টে, সেই চাপঘাটে প্রখ্যাত নাগরিক কবি মৌলানা সলিমুল্লাহ উর্ফে সীতালং শাহ, নিকনেম হিসাবে উনি পরিচিত, সেই সীতালং শাহর লেখা অনেকখানি গ্রন্থ ছিল তখন, হাতের লেখা, সেগুলা মুসলমানি নাগরীতে ছিল। দেবনাগরী এবং মুসলমানি নাগরীর উপর সবচেয়ে বেশি যিনি আমার জানা মতো গবেষণা করেছেন, যিনি বেশি বই লিখেছেন, তিনি সিয়ট্টের এক প্রখ্যাত ইতিহাসবিদ দেওয়ান নুরুল আনোয়ার হুসেন চৌধুরী। উনার লেখা জালালাবাদের কথা, উনার লেখা এই সিলেট বিভাগের ইতিহাস, উনার লেখা আমাদের সংস্কৃতি ও মুসলমানি নাগরী, এভাবে অনেক বই আছে। উনার লেখা 22টি বই আমার হাতে আছে। তো উনার বইয়েও উনি নাগরী অক্ষর, নাগরী ভাষা, নাগরী সাহিত্যের বিভিন্ন বর্ণনা তুলে ধরেছেন। কিন্তু সেই বর্ণনার রেফারেন্স যে 1700 শতাব্দীতে, 1600 শতাব্দীতে এভাবে দিতে পারেননি। বোঝা গেছে যে 1700-র একদম শেষ দিকে এই ভাষাটার আবির্ভাব হয়েছে। এটা বাংলার, আমি মনে করি বাংলার এটা গুরুত্বপূর্ণ উপভাষা। কারণ এক সময় তো খাসাড়ও বাংলার অধীনে ছিল। খাসাড়ি এটা আলাদা স্বতন্ত্র লিপি ছিল, যা আজও বর্তমান ডিমা হাসং জেলা প্রাচীন আপলং উত্তর খাসাড় পার্বত্য মহকুমার রাজধানীতে প্রস্তরের মধ্যে লিপিবদ্ধ আজও আছে। সেটা কোন ভাষায় অনুভব করা যায়নি, কিন্তু অক্ষর বাংলার মতন। এটাও তো বাংলার একটা উপভাষা ছিল। বাংলা এমন একটি ভাষা যার 37টা উপভাষা আছে। সিলেটি বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কালচার, গুরুত্বপূর্ণ সংস্কৃতি। সিলেটে বিশ্ববরেণ্য অনেক মনীষী জন্মগ্রহণ করেছেন, যেমন বিশ্ববরেণ্য আইএস গুরুসদয় দত্ত শ্রীহট্টের কীর্তি সন্তান। আপনি বাংলার শাসনকর্তা বল্লাল সেনের সময়ে শ্রীহট্টের বর্তমান বীরশ্রী রাজ পরিবারের একটি, তখনকার যে ব্যক্তি বল্লাল সেনের মন্ত্রিসভায় ছিলেন, রাজা নরহরি দত্তর নাতি, উনি সম্ভবত রাজা নারায়ণ দত্ত, উনি তো বল্লাল সেনকে বলেছিলেন যে বল্লাল সেন যখন জাতপাত নিয়ে মানুষকে নতুনভাবে মানুষের জাত দেওয়া আরম্ভ করলো, যে তুমি অমুক গোত্র, তুমি অমুক গোত্র, তখন বল্লাল সেনকে উদ্দেশ্য করে উনি বলেছিলেন যে দত্ত কারো বৃত্ত নয়, শোনো মহাশয়, সঙ্গে মাত্র আসিয়াছি এই পরিচয়। তিনি মহারাজা ভগবত দত্তের অধনস্থ বংশধর রাজা নরহরি দত্তের নাতি। উনি রাজবংশীয় বাঙালি হিন্দু এবং সিলেটি। উনি তো বলেন নাই যে আমরা সিলেটি, এভাবে বলেন নাই। উনি বলেছেন আমরা বাঙালি, বাঙালিরা সিলেটি, সিলেটিরা বাঙালি। আমি সিলেটিরা বাঙালি নয় সে কথা বলছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি একথা যে আজকের দিন সিলেটি আলাদা ভাষা, সিলেটি আলাদা সংস্কৃতি যদি কেউ বলে যে সেটা ভুল। সে বলতে হবে বাংলার অন্যতম শ্রেষ্ঠ ভাষা সিলেটি, বাংলার অন্যতম শ্রেষ্ঠ কালচার সিলেটি, বাংলার অন্যতম শ্রেষ্ঠ সংস্কৃতি সিলেটি, বাংলার অন্যতম শ্রেষ্ঠ দর্শন সিলেটি। কারণ এই সিলেটের বুকে বিখ্যাত কিছু মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ, ভারতবর্ষের শ্রেষ্ঠ আইসিএস গুরুসদয় দত্ত জন্মগ্রহণ করেছিলেন। এই সিলেটের বুকে আজকের দিন সমস্ত পৃথিবী ইসলাম ধর্মের যে কোরআন ইন্টারপ্রিটেশন কাউন্সিল, যেটা কোরআন শরীফের শুদ্ধ পড়ার যে ব্যবস্থা, এই সিলেটে জন্মগ্রহণকারী প্রখ্যাত মনীষী, অবিভক্ত ভারতবর্ষের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী, অবিভক্ত ভারতবর্ষের 1946 সালে এআইসিসি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির এক্সিকিউটিভ মেম্বার মৌলানা আব্দুল লতিফ চৌধুরী,
এই মৌলানা আব্দুল লতিফ চৌধুরী আজকের যিনি সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, উনার কাছ থেকে মানুষ, সমস্ত পৃথিবীর মানুষ শুদ্ধ কোরআন শরীফ পড়া, যেটা কোরআন শরীফের গ্রামার শুদ্ধ করে, রেটরিক প্রসডি যেটা ইংরাজিতে বলা হয়, সেই শুদ্ধ করে পড়া সমস্ত পৃথিবী মানুষকে যিনি শিখিয়ে যাচ্ছেন এবং তার প্রচলিত সিস্টেমে আজ সারা পৃথিবী বিশুদ্ধ কোরআন পড়ার শিক্ষা নিচ্ছে। এই পৃথিবীর ব্রাহ্মণরা যার কাছ থেকে ব্রহ্মধর্ম শিক্ষা নিয়েছিল, সেই মানুষ আমি কিছু আগে বলেছি যে পণ্ডিত রঘুনাথ শিরোমণি 1400 শতাব্দীতে এই পৃথিবীতে হিন্দু ধর্মের দর্শন এবং যে ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য যে সমাজ সবকিছু ত্যাগ করে দৈব জ্ঞান আরোহণ করে, জ্ঞান মানে করেছিলেন, সংগ্রহ করেছিলেন, সেই ব্যক্তি শ্রীহট্টের ঢাকা দক্ষিণ গ্রামের এই মহাপ্রভু চৈতন্যদেব, তিনি মিশ্র বংশীয় এক ব্রাহ্মণ। এখন আসেন শ্রীহট্টের ইতিহাস প্রসঙ্গে, বাঙালি শ্রীহট্টরা যে বাঙালি তার এটা ইতিহাস আমি তুলে ধরি। সম্রাট হর্ষবর্ধনের বড় ভাই রাজ্যবর্ধন যখন ভারতবর্ষের শাসক, সম্ভবত 611 খ্রিস্টাব্দে, আমার হাতে ইতিহাস এখন আমার সামনে নেই, সন তারিখ আমি বললে ভুল হবে, সেই হর্ষবর্ধনের বোন যখন রাজ্যশ্রীকে হরণ করে বিবাহ করে এনেছিলেন তদানীন্তন বাংলার শাসনকর্তা শশাঙ্ক, সেই শশাঙ্ক পূর্ব শ্রীহট্টের বর্তমান করিমগঞ্জ জেলার বদরপুর থানার অন্তর্গত বাঙ্গা বাজারের ঠিক অপোজিট পূর্ব শ্রীহট্টের জকিগঞ্জ থানাধীন 12 ঠাকুরি নামক স্থানে 12 জন ব্রাহ্মণকে দিয়ে যজ্ঞ করেছিলেন। কারণ তিনি যদিও শতাধিক সৈসহ ভারতের তদানীন্তন সম্রাট রাজ্যবর্ধনকে হত্যা করে রাজ্যশ্রীকে এখানে এনেছিলেন, কিন্তু রাজ্যশ্রীর শরীরে কোনো স্পর্শ করেননি। তিনি 12 জন ব্রাহ্মণকে এখানে এনে যজ্ঞ করে অনুষ্ঠান করে উনাকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করে, কারণ ওরা ছিল বুদ্ধ ধর্ম। তখন ভারতবর্ষের বেশিরভাগ মানুষ বুদ্ধিস্ট ছিলেন, রাজা নিজে বুদ্ধিস্ট ছিলেন সম্রাট, বুদ্ধ ধর্ম থেকে হিন্দু ধর্মে কনভার্ট করে বিবাহ করেছিলেন। ইহা থেকে প্রমাণ হলো যে তখন সিলেট ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান। নতুবা এই শ্রীহট্টির পূর্ব প্রান্তরে ত্রিবেণী সঙ্গম, যেখানে বরাক, কুশিয়ারা এবং সুরমা 3 নদীর সঙ্গম হয়েছে, তার পার্শ্ববর্তী একদারে দিকে বর্তমান ভারতবর্ষের করিমগঞ্জ জেলার বাঙ্গা নামক স্থান, অপরদিকে 12 ঠাকুরি নামক স্থান, সেই স্থানে ব্রাহ্মণরা একটি ডেঙ্গুরা গাছের নিচে বসে যজ্ঞ করেছিলেন। আজও চাপঘাট পরগনার মানুষ এই ডেঙ্গুরার গাছকে কোনো মুসলমান মানুষরাও যদি তার ঘর বানাতে হয় 1 বছরে কাটে না। প্রথম বছর এটার ডাল ভালো কেটে রেখে দেয়, পরের বছর, কারণ ডেঙ্গুরা গাছ মানুষে একদিনে গুড়ি মেরে দিলে মানুষের একটা ধারণা হয় যে বংশ নির্মূল হয়ে যাবে। কারণ সেই সময়ের খ্যাতনামা বিভিন্ন বংশের মনি ঋষিরা, হিন্দু ধর্মের মনি ঋষিরা এখানে বসে যজ্ঞ করেছিল। আপনারা জানার দরকার ইতিহাস। আমার সম্মুখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা গবেষণা পরিষদের সভাপতি হবিব আহমদ দত্ত চৌধুরীর লেখা বাংলার ইতিহাসের অনাগ্রত পাতা থেকে একটি গ্রন্থ। এই গ্রন্থে রাজা ভগবত দত্তের সময় থেকে আরম্ভ করে বাংলার ইতিহাসের অনেক কথা লিপিবদ্ধ আছে। শ্রীহট্টে সুভাষচন্দ্র বসুর অনেক কথা লিপিবদ্ধ আছে। গুরুসদয় দত্তের বৃহৎবঙ্গের সংগ্রামের কথা লিপিবদ্ধ আছে। এভাবে অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস যা ইতিহাসের পাতায় স্থান পায়নি, সেগুলো লিপিবদ্ধ আছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ইতিহাস, বাংলার প্রথম ব্রিটিশ বিরোধী সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম 1886 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সংগ্রামের সূত্রপাত প্রতাপগড় থেকে আরম্ভ করে বর্তমান চাপঘাটের এই বাঙ্গা নামক স্থান থেকে আরম্ভ করে সিলেট পর্যন্ত হয়েছিল এবং সারা ভারত এবং বিশেষ করে বৃহৎ বঙ্গ সেই 1886 ব্রিটিশ বিরোধী সংগ্রামের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানুষ তখন সংগ্রামে অগ্রসর হয়েছিল। আমারই পূর্বপুরুষ 2 ব্যক্তি সেখানে অংশগ্রহণ করেছিলেন, মীর মোহাম্মদ চৌধুরীর 2 পুত্র মোহাম্মদ মনিয়র চৌধুরী এবং মোহাম্মদ জাবির চৌধুরী। তার সাথে
আরো সিহট্টের দুই পুরুষ, সেলবরসের দুই বীর পুরুষ ছিলেন তুতা মিয়া এবং ময়না মিয়া। যাক, এ সমস্ত ইতিহাস লিপিবদ্ধ হয়েছে বাংলার ইতিহাসের অনাগ্রত পাতায়। দেখা গেছে যে পারস্য সম্রাট তৈমুরলঙ্গের জ্যেষ্ঠ পুত্রের দিকের নাতি মির্জা মালিক মোহাম্মদ তুরানি ৫,০০০ সৈন্য নিয়ে তৈমুরলঙ্গের নির্দেশে তৈমুরলঙ্গ দিল্লি অভিমুখে রওনা দিচ্ছেন, এদিকে জ্যেষ্ঠ পুত্রের দিকের নাতিকে প্রেরণ করেছিলেন। কিন্তু ৫,০০০ সৈন্য নিয়ে এসেও দেখেছিলেন যে বঙ্গদেশ জয় করা যাবে না। পরবর্তীতে তিনি বর্তমান বদরপুর পুরা রাজা নামে একজন রাজা রাজত্ব করতেন, পুরাতত্ত্ববিদ। উনার একমাত্র কন্যা উমাবতীকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন এবং সেই রাজা অস্বীকার করেছিলেন এবং উনার সাথে থাকা সৈন্য দিয়ে যখন রাজাকে ঘেরাও করলেন, তখন রাজা আপনি তার সৈন্য সামন্ত আত্মসমর্পণ করে পরিচয় জানতে চাইলেন যে আপনি এত সশস্ত্র সৈন্য সহকে। তখন ওনার সাথে স্থানীয় বাংলা ভাষায় বা তদানীন্তন যে ভাষা ছিল বাংলা ভাষাই ছিল, ছিয়ত্তর বাংলা অর্থাৎ সিলেটি বাংলা ছিল, সেই সিলেটি বাংলায় একজন বুঝিয়ে দিলেন যে উনি পারস্য সম্রাট তৈমুরলঙ্গের নাতি। উনি খুশি হয়ে ওনার মেয়েকে বিবাহ দিয়েছিলেন। সেই ভদ্রলোক, সেই মির্জা মালিক মোহাম্মদ তুরানির বংশ থেকে আরম্ভ করে প্রতাপগড়ের শেষ রাজা নবাব গুলাম আলী পর্যন্ত এবং পরবর্তীতে এই বংশে বিখ্যাত মুক্তিযোদ্ধা সুভাষচন্দ্র বসু, বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগ্রামী নায়ক, গুপ্ত সমিতির গুরুত্বপূর্ণ পদাধিকারী, ব্রিটিশ সময় ভারতবর্ষের ছাত্র ফেডারেশনের সিহট্টের অন্যতম নেতা দেওয়ান মবুর রব চৌধুরী, দলচড়ার জমিদার, উনিও উনি সশস্ত্র সংগ্রামী ছিলেন, সুভাষচন্দ্র বসুর সোলজার ছিলেন। উনার ইতিহাসও লিপিবদ্ধ হয়েছে। এই দুইটা বই পড়লে আপনারা বিশেষ করে যে সিলেটে বাঙালিদের অবদান এবং সিলেটিরা যে বাঙালি এবং সিলেটিরা যে সিলেটি, বাঙালির মধ্যে দেখা গেছে যে একমাত্র সিলেটু যার স্বতন্ত্র লিপি আছে, এটা সত্য। ধন্যবাদ দেওয়া যায় এই সিলেটের মাটি ও মানুষরে। যুগে যুগে তারা যে দর্শনের ক্ষেত্রে, সাহিত্যর ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, রাজনৈতিক বিচক্ষণতার ক্ষেত্রে, বীরত্বের ক্ষেত্রে সব পরিচয় দিয়ে গেছে। তারা ফার্সি ভাষার থেকে অনুবাদ করে এবং ফার্সির লোকে সংমিশ্রণ রেখে দেব মুসলমানি নাগরি এবং সংস্কৃত থেকে সংস্কার করে বাংলার সাথে সিলেটি বা কথ্য ভাষার সাথে মিলিয়ে এই দেবনাগরী, মুসলমানি নাগরী এবং দেবনাগরী দুটা ভাষা আবিষ্কার করেছিলেন। কিন্তু এটা ১৭শ শতাব্দীতে, ১৭শ শতাব্দীর শেষ দিকে, ১৮শ শতাব্দীর প্রথম দিকে, এর আগের ছিল না। আর ভারত দ্বিখণ্ডিত হওয়ার পরও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। ভাষাকে আমরা ধরে রাখতে পারিনি কারণ আমাদের মূল ভাষাটা তো যেহেতু বাংলা, সুতরাং আমরা সেই ভাষার প্রতি গুরুত্ব দেইনি। সেই ভাষাকেও গুরুত্ব দেওয়া আমাদের প্রয়োজন। ভারতবর্ষ দ্বিখণ্ডিত হলো, সিহট্টের একটি অংশ আমরা ভারতবর্ষের সাথে রয়ে গেলাম। ভারত যখন দ্বিখণ্ডিত হলো তখন সিহট্টের কিছু মানুষ লড়কেলিংকে পাকিস্তান বলেছিল। দুঃখের বিষয়, পরবর্তীতে সেই পাকিস্তানের সেনার দ্বারা তাদের মেয়ে, তাদের পুত্রবধূদেরকে দর্শন করা হলো। পাকিস্তানি মুসলিমরা বর্তমান বাংলাদেশ, যেটা সেই বাংলাদেশের ৩২ লক্ষ বা ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, তার মধ্যে ৯৫% মুসলমান মানুষকে হত্যা করেছে। তারা তো তখন ভাবে নাই যে এরা তো মুসলিম, এদেরকে হত্যা করার প্রয়োজন নাই। তাদের চোখে পড়েছিল এরা বিদ্রোহী। কিন্তু এরা নিজের ভাষার জন্য ১৯৫৮ সালে এই বাংলা ভাষা যখন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের উপর বাংলা ভাষা হটিয়ে উর্দু ভাষাকে চাপিয়ে দিয়েছিল, তখন সালাম, রফিক জব্বার সহ অনেক মানুষ, সেই সময় সর্বকনিষ্ঠ ভাষা সংগ্রামী আপনাদের সিহট্টের এক কীর্তি সন্তান, এই বইয়ের লেখক হবিব আহমদ দত্ত চৌধুরীর পিতা আব্দুল আজিজ চৌধুরী, যিনি রাজা সর্বানন্দ দত্ত চৌধুরী বা সরওয়ার খা, সম্রাট বাহালুল লোদীর যুদ্ধ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনার অধীনস্থ বংশধর। সিহট্টের শাসনকর্তা মীর খা এবং সিহট্টের শাসনকর্তা ইউসুফ খা, সিহট্টের সহকারী শাসনকর্তা জলাল মাহমদ, এদের বংশধর এবং এদের রক্ত দ্বারায় এই বীর পুরুষ তিনি পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র মুক্তিযোদ্ধা ছিলেন
পাকিস্তানিরা একসময় উনাকে গুলি করে পালিয়ে গিয়েছিল, ভেবেছিল যে লাশের তুজের মধ্যে উনিও মরে গেছেন, কিন্তু 22 জন মৃতদেহের মধ্যে উনি একমাত্র বেঁচে ছিলেন। ওনার গায়ে গুলি লাগেনি, অর্থাৎ ওনার সাথের মানুষের উপর গুলি পড়েছিল, আর সেই গুলির মানুষের দলের মধ্যখানে উনি বেহুশ হয়ে পড়েছিলেন। পরবর্তীতে সেখান থেকে উঠে ত্রিপুরায় গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই বাংলাদেশকে স্বাধীন করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এভাবে সিলেটের অনেক নিয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতবর্ষের এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা হরিনারায়ণ দালাল, উনি পূর্ব শ্রীহট্ট বা শ্রীহট্টের এই অঞ্চল নিয়ে উনার দায়িত্ব ছিল। উনি এসে আমার পিতা মরহুম সিরাজউদ্দিন চৌধুরী লামাজোর হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ভারতীয় গোয়েন্দা সংস্থা যেটাকে আমরা সিআইডি বলি বা এসএসবি বলি, এসএসবির ঊর্ধ্বতন কর্মকর্তা শ্যাম চক্রবর্তী, আমার পিতার বন্ধু যশোদা চক্রবর্তী, উনি পরামর্শ দিয়েছিলেন যে একমাত্র এক ব্যক্তি বিশ্বস্ত। তখন ইন্ডিয়ান আর্মির অফিসাররা 1, 2 দিন 3 দিন করে আমার পিতাকে হাইজ্যাক করে একদম গ্রেফতার করে নেওয়ার মতো নিয়ে সম্মানসূচকভাবে সার্কিট হাউসে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে উনাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তৃতীয় দিন হরিনারায়ণ দালাল বললেন যে অলরেডি আপনাকে ভারতীয় সেনার গাইড হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আপনি ভারতবর্ষের প্রকৃত ভারত প্রেমী এক বীর রক্তধারার সন্তান। তখন তিনি পরিচয় দিলেন যে আমার বাবাও স্বাধীনতা সংগ্রামী ছিলেন। যখন একজন এলপি স্কুল বা এমই স্কুলের শিক্ষকের বেতন 2 টাকা বা 1.5 টাকা, সেই দিন 47 টাকা বেতনের চাকরি, বদরপুর ক্যাথলিক মিশনের প্রধান শিক্ষকতার পোস্ট। আমার পিতা বলেছিলেন তার পিতা মরহুম শফিকুদ্দিন চৌধুরী রিজাইন দিয়েছিলেন ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করে। খানাইঘাট গুলিবর্ষণের প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেছিলেন বাঙ্গাবাজারে 1926 ইংরেজিতে। গতিকে আমি সে কথাগুলো আমার বলার নয়, সে কথাগুলো এই ইতিহাস গ্রন্থে আপনারা পাবেন। আমার বলার উদ্দেশ্য হলো, আমার কাছে করজনে নিবেদন, আমি আপনাদের কাছে যারা শ্রীহট্টের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে বাংলাদেশে এবং পৃথিবীর যেখানে শ্রীহট্টের মানুষ, তাদের কাছে আমার অনুরোধ, আমরা বিভিন্ন জাতিতে বিভিন্ন সম্প্রদায়ে ভাগ হয়ে গেছি। এক সময় যারা লড়কেলেঙ্গে পাকিস্তান বলেছিলেন মুসলমানরা, আমরা মুসলমানদের সুখ শান্তি হবে, পরবর্তীতে দেখা গেছে তাদের মেয়েরা ধর্ষিতা হয়েছে। যদিও অপ্রিয় হইলেও সত্য, আজকের দিন শ্রীহট্ট বললে বাংলাদেশে আমি বারবার যাই, আমার সম্পর্ক আছে, দেখেছি কিছু ফান্ডামেন্টালিস্ট টাইপ কিছু মানুষ প্রতিষ্ঠিত হয়েছেন যে শ্রীহট্ট বললে তাদের একদম গায়ে জ্বলে, তারা যেন একদম আরব থেকে এসেছেন। আমি অনুভব করি যে যখন পাকিস্তানি সেনারা রেপ করেছেন, তো পাকিস্তানি সেনাদের অর্থাৎ কিছু সন্তান তো নিশ্চয় থাকবেন, এবং এই ধরনের যারা থাকে এরাই ফান্ডামেন্টালিস্ট হয়। প্রকৃত শ্রীহট্টের মানুষ যারা পৃথিবীর যেখানে থাকে এরা ফান্ডামেন্টালিস্ট হয় না, এরা উভয় সমাজরে, উভয় দেশরে, উভয় বাংলারে ভালোবাসে। আমরা ভারতবর্ষের বিভিন্ন স্থানে আমরা শ্রীহট্ট সম্মিলনী করি। আমরা তো আসাম রাজ্যের অন্তর্গত করিমগঞ্জ জেলা। কেন আমি সিলেটি পরিচয় দেই? কারণ বাঙালি জাতির যেটা মাথা বলা যায়, বাঙালি জাতির মেইন স্তব্ধ যদি বলিতে আমি মনে করি হার্ট বললে আমি হয় বাঙালি জাতির আমি মাথা বলবো, নতুবা হার্ট বলবো আমি শ্রীহট্টকে। কারণ বাঙালি জাতির যত বীর অন্যান্য স্থানেও প্রতিষ্ঠিত হয়েছেন, সুভাষচন্দ্র বসু উনিও সিলেট থেকে যোগান পেয়েছিলেন। এই যখন বাল গঙ্গাধর তিলক, লালা রাজপত রায়, বিপিন চন্দ্র পাল, সেই সময় সেই 3 জনের একজন শ্রীহট্টের কীর্তি সন্তান ছিলেন। গতিকে শ্রীহট্টের থেকে একদিন কান পেতে জ্ঞানের কথা শুনেছিল মানুষ। আজ আমরা সেই শ্রীহট্টকে বাংলার থেকে আলাদা করে আমরা শ্রীহট্টর যদি বলি, তাহলে করিমগঞ্জকেও তো মানচিত্রের মধ্যে বাইরে চলে গেছে, যেহেতু আলাদা রাষ্ট্র হয়ে গেছে। তাহলে শ্রীহট্টটা কোথায় যাবে আর কত ছোট হবে? শ্রীহট্টের মধ্যেও তো হবিগঞ্জের মানুষের ভাষা আলাদা, মৌলভীবাজারের ভাষাও কিছু আলাদা, সদর সিলেটের ভাষাও কিছু আলাদা। এভাবে যদি কথ্য ভাষা দিয়ে জাতি গঠন করা হয়েছে, তো বাংলার 36টা উপভাষা, অবিভক্ত বাংলায় প্রথম 36টা উপভাষায়
37টা বাঙালি জাতি হয়ে যাবে। সুতরাং পৃথিবীর যে যেখানে থাকেন সকল ভাষার প্রতি আমরা সম্মান জানাই। আমরা সিলেটের মানুষ, আমরা ফার্সি ভাষাকেও ভালোবেসে ফার্সি ভাষা আমরা শিক্ষা নিয়েছিলাম। আমাদের দেশে বর্তমান ভারতবর্ষে করিমগঞ্জ জেলার রাজভাষা গ্রাম, ওখানে রাজভাষার এক ব্যক্তি বাঙ্গা হায়ার সেকেন্ডারি প্রিন্সিপাল আব্দুল মতিন তাফাদার MA BEd, উনার বাবা 1900 শতাব্দীর প্রথম দিকে কলকাতা থেকে ফার্সিতে গোল্ড মেডেলিস্ট হয়েছিলেন কলকাতা আলিয়া মাদ্রাসায়, সম্ভবত 1918 বা 20-এ। প্রখ্যাত ফার্সি লেখক ছিলেন শামসুল উলামা মালুয়ার, শামসুল উলামা মৌলানা মজাহিদুদ্দিন চৌধুরী। 1930 সালে উনার মৃত্যু হয়েছে। 1800 শতাব্দীর শেষ ভাগে ব্রিটিশ গভর্নমেন্ট উনাকে শামসুল উলামা উপাধি দিয়েছিল। উনাকে কিন্তু ব্রিটিশের দালাল হিসাবে নয়, দেওবন্দ, রামপুর সহ ভারতবর্ষের সকল মাদ্রাসার ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে পরীক্ষা নিরীক্ষা করে সকল মাদ্রাসার এবং সকল স্থানের ইসলাম ধর্মীয় পণ্ডিত মনীষীদের নিয়ে একটি পরীক্ষা নিরীক্ষা করে সেই পরীক্ষার চূড়ান্ত ফলস্বরূপ উনাকে শামসুল উলামা, উলামায়ে কেরাম উপাধি দিয়েছিলেন। সেটাতে সিলমোহর ব্রিটিশ সরকারের সময় নিয়ম ছিল কোনো উপাধি দিতে হলে তা ব্রিটিশ দ্বারা অনুমোদিত করতে হয়। তখন তদানীন্তন ব্রিটিশ সরকারের শিক্ষা বিভাগ অনুমোদন দিয়েছিল। উনিও তো সিলেটি মানুষ ছিলেন। এভাবে সিলেটি অনেক সংস্কৃত পণ্ডিত তো ছিলেন, আমার এখন নাম মনে পড়ছে না। এই শ্রীহট্টে বিখ্যাত আজ এই শ্রীহট্টের আপনাদেরই এক কীর্তি সন্তান, বর্তমান ভারতবর্ষের শিলচরে সেটেল, উনার নাম তারাপদ্য ভট্টাচার্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সশস্ত্র সংগ্রামী ছিলেন, গুপ্ত সমিতির বর্ষিয়ান প্রথম জীবনে কংগ্রেস, পরবর্তীতে বর্ষিয়ান কমিউনিস্ট নেতা ছিলেন। উনিও সুভাষচন্দ্র বসু সোলজার ছিলেন। উনার পুত্র আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তপোধীর ভট্টাচার্য, উনি বাংলার বিখ্যাত লেখক। উনিও তো সিলেটি, পঞ্চখণ্ডের 5 ব্রাহ্মণের 1 ব্রাহ্মণের বংশধর। এই পঞ্চখণ্ডের ব্রাহ্মণদের কাছ থেকে সারা বাংলায়, সারা ভারতবর্ষ এক সময় ব্রহ্মধর্মের শিক্ষা নিয়েছিল, যেটা 600 খ্রিস্টাব্দে 700 খ্রিস্টাব্দে থেকে আরম্ভ করে একদম 1600-1700 পর্যন্ত দেখা গিয়েছে। সুতরাং আমার অনুরোধ একটাই যে আমরা বাঙালি, আমরা সিলেটি। সিলেটি আলাদা ভাষা নয়, সিলেটি আলাদা সংস্কৃতি নয়, সিলেটি বাংলা ভাষার একটি সহকারী ভাষা, বাংলা ভাষার প্রাণ সিলেটি। হ্যাঁ, সিলেটির মধ্যে 2টি ভাষা আছে, দেবনাগরী এবং মুসলমানি নাগরী। আর সম্ভবত খাসারি যে ভাষাটা, এটা তো অবশ্যই বাংলা ভাষার উপভাষা, বাংলার মতন অক্ষর। এটাও তখন তো সিলেটের বর্ডার খাসার। সুতরাং কোন যুগের কোন মনীষীর কাছ থেকে সে ভাষাটা অক্ষরগুলা লিপিবদ্ধ হয়েছিল তা আমাদের জানা নেই, কারণ সেই অক্ষরের কোনো এক্সপার্ট এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে বাংলার মতন আরো অক্ষর আছে। তার আগে বাংলার আজকে দেখা গেছে 1430 বঙ্গাব্দ চলছে। তার আগে এখানে হয়তো অন্য ভাষা প্রচলিত ছিল। কোন ভাষা ছিল সে সম্পর্কে আমাদের খুব ভালো জানা নেই, তবে ফার্সি ভাষার কিছু প্রমাণ পাওয়া যায়। যেমন আমাদের বদরপুর সমষ্টি, বদরপুর থানার অন্তর্গত, বদরপুর বিধানসভা এলাকার অন্তর্গত বসলা নামক গ্রামে তাজউদ্দিন কুরাইশির অধীনস্থ বংশধর শাহ নুরুল্লাহ সিদ্দিকীর সমাধির পাশে প্রস্তরে লিপিবদ্ধ আছে উনার হাতের লেখা ফার্সি ভাষায় বিভিন্ন বর্ণনা, উনার পরিচয় এবং তখন উনি মসজিদ নির্মাণ করেছিলেন এবং কোন কাজে এসেছিলেন, কি দায়িত্ব নিয়ে এসেছিলেন, এ সমস্ত লিপিবদ্ধ আছে ফার্সি ভাষায়। করিমগঞ্জ শহরে মাইডির দেওয়ান আব্দুল মুনিম চৌধুরীর বাড়িতে বর্তমানে যে 3 তলা বিশিষ্ট মসজিদ, সেই মসজিদ 1990 সালে বা 1988 সালে ভেঙে পাকা মসজিদ করা হয়েছে। 1 গম্বুজের একটি মসজিদ ছিল, সেটা 1530 খ্রিস্টাব্দের নির্মিত। ইউসুফ খা
রাজা সর্বানন্দ দত্ত চৌধুরী বা সরোয়ার খাঁ, আমি আগেই বলেছি ভারত সরকারের মন্ত্রী ছিলেন, উনার নাতি মীর খাঁর পুত্র ইউসুফ খাঁর নির্মিত মসজিদ, সেই মসজিদের গায়ে ফার্সি ভাষায় লিখিত একটি প্রস্তর ছিল। ইহার থেকে প্রমাণ পাওয়া যায় যে ফার্সিও এক সময় সিলেটির ভাষা ছিল। তাই কি আমরা বলবো আমরা ফার্সি? তাই কি আমরা বলবো যে সিলেটিরা এক সময় ফার্সি ছিলেন? অবশ্যই না। সিলেটিরা সিলেটি ছিলেন, তবে সিলেটিরা বাঙালি ছিলেন। সেটা মহারাজা ভগবত দত্তর যুগেও বাঙালি ছিলেন, গুরুসদয় দত্তর যুগেও বাঙালি ছিলেন, শাহজালালের যুগেও যখন শাহজালাল মদরুদ এমনি এসেছিলেন তখন ওরা বাঙালি ছিলেন। ব্রিটিশ ভারতের সময় এখন বাঙালি ছিলেন। ভারত দ্বিখণ্ডিত হওয়ার পর ত্রিখণ্ডিত হয়ে বর্তমান যে বাংলাদেশের সিলেট হয়েছে, এখনো তারা বাঙালি সিলেটি। সুতরাং আপনারা আর বাংলাকে ভাগ করবেন না, এই অনুরোধ রেখে আমার এই বক্তব্য যদি ভুল হয়, কোনো শ্রোতা মনে আঘাত পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করবেন। প্রয়োজনে আমি অন্যদিন আপনারা যদি কিছু প্রশ্ন করেন আমি জবাব দেব, আমি প্রশ্নের উত্তর দেব। আর বিশেষ করে আমাদের হাইলাকান্দি থেকে প্রকাশিত দৈনিক খবর, আমাদের পত্রিকা এবং দৈনিক খবর ডিজিটাল যে চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে আজকে যে সোশ্যাল মিডিয়া যাকে আমরা বলি, যে মোবাইলের মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য সহ অনেক নিউজ, অনেক খবর মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব ওরা পালন করে যাচ্ছে, ওদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি বাংলার যুগে যুগে বাংলার যারা মানুষ অবিভক্ত ভারতকে ভালোবেসে, অবিভক্ত ভারতের স্বপ্ন দেখে যারা যুগে যুগে এই দেশকে ভালোবেসে প্রাণ বিসর্জন দিয়েছে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে অবিভক্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, জাতির নেতা, বাঙালি জাতির এবং অবিভক্ত ভারতবর্ষের জাতির নেতা সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা, জয় আয়।